আমি মোহাম্মদ সোহানুর রহমান, জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত। তো কালকের যে ঘটনা সম্পর্কিত প্রশ্ন আমাকে করা হলো, সেটার আলোকে আমি কিছু কথা বললে আসলে শুরু করতে চাই। কালকের সূত্রপাতটা হইল স্নিগ্ধ দায়িত্বে থাকার সময় থেকে। হ্যাঁ, স্নিগ্ধ, মুগ্ধর ভাই যখন সিও হিসেবে দায়িত্বরত, তখন আমাদের যাদের প্রথম ধাপের টাকা দেওয়ার পরেও অতি গুরুতর এবং গুরুতর যারা হসপিটালাইজড বা আন্ডার ট্রিটমেন্ট, আন্ডার সার্জারিতে আছে, তাদেরকে শুধুমাত্র বিশেষ বিবেচনায় তারা দ্বিতীয় ধাপের সারকরণ করবে। সেটা কিন্তু আসলে ওইখানে লিমিটেশন দিয়ে দিয়েছে গুরুতর এবং অতি গুরুতর, যেটাকে বলা যায় এ বি ক্যাটাগরির যারা, সবাই কিন্তু আসলে এই আওতায় আসবে না। তখন ওই মর্মে যখন ফর্ম দেয়, তখন ওই ফর্মগুলো আবার সবাই মোটামুটি পূরণ করতেছিল যে আমিও দিয়ে দেখি যদি আমারটাও হয়, কারণ ওইখানে একটা মেডিকেল টিম ছিল ফাউন্ডেশনের ভিতরে। তারা ওইটাকে আবার রিভিউ করলে ইলিজিবল হইলে একটা টোকেনের মাধ্যমে ওইটাকে ইলিজিবল আপনার স্টেপলার পিন আপ করে দেন ওইটাকে আপনার ফাইল হিসেবে ওনারা রেখে দেয়। তো শুধুমাত্র অগ্রাধিকার পাবে তারাই ওইখানে আপনার ফর্মগুলো নেওয়া হচ্ছিল। তো ওইখানে কিছু সংখ্যক মানুষ যাদেরকে আমাদের সহযোদ্ধাদেরকে আপনার টাকা দেওয়া হলো না। সেটা সময়টা ছিল ফেব্রুয়ারি মাস থেকে আপনার রোজার আগ পর্যন্ত তারা টাকা দিল। ওই সময় আমাদেরকে লাস্ট বলা হলো আমাদেরকে নাকি যাদের দেওয়া হয়নি ঈদের পরবর্তীতে দেওয়া হচ্ছে, ঈদ ছুটি কাটায় আসার পর। তো আমরা ওইখানে বাদ পড়ে যাই 15-20 জন, যাদের কিনা অতি গুরুতর এবং গুরুতর বলেই তো মেডিকেল টিম রিভিউ করেই তো ওই ফর্মগুলো নেওয়া হয়েছিল। যদি আমাদেরকে অকৃতকার্য বলা হইতো তখন কিন্তু আমরা আর এই যে কালকের ইনসিডেন্ট এটা হওয়ার সুযোগ থাকতো না। তাহলে বলবো যে এই যে ইনসিডেন্টের প্রথম সূত্রপাত কিন্তু ওনারাই তৈরি করেছে। তারপরে আমরা কালকের ঘটনাকে যদি আসলে আলোকপাতে যদি আমরা কথা বলি, যে ঘটনা কালকে ঘটলো এটা কিন্তু আর আগেই ঘটতে পারতো, যেটা আপনারা জানতেন পর্যন্ত না। আপনাদের সংবাদকর্মীদেরকে আমরাই নিজেরা ডাকা আনাইছি। ডাকা আনার রিজন আমাদেরকে যে এই যে ঈদের পরবর্তীতে দেওয়া হচ্ছে সেই টাকাটা দেওয়া হলো না। নতুন সিও আসলো, সে নতুন কাজ করার ক্ষেত্রে সে অনেক কিছু জানবে না, কারণ একজন করে গেছে সেই সম্পর্কে তার এক্সপিরিয়েন্স হতে গেলে অবজার্ভ করতে হবে। তো সেটার লক্ষ্যে সে 15 থেকে 20 দিন সময় চেয়ে নেওয়া। তো তারপরে আমরা ওনাদের কাছে এটা নিয়ে আবার গেলাম যে স্যার আমাদেরকে আসলে দেখেন স্নিগ্ধ ভাই থাকার পরেও আমরা যে টাকাগুলো আমরা ঈদের পরবর্তীতে পাচ্ছিলাম সবাই পেলো, আমাদের চাইতে সুস্থ মানুষও পেয়ে গেছে। আমি এতটা অসুস্থ, আমার হাত দেখেন, এই হাত বাম হাত কিন্তু বিকলাঙ্গ, আর ডান হাত এইটা কিন্তু কখনো এই ডান হাতের মতো বাম হাতটা না, বিকলাঙ্গ। এবং পাটা, তার মানে এখানে আমার যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে ওটার কিন্তু একটা সার্জারি হবে, পিছনে একটা নার্ভ ড্যামেজ হয়েছে ওইটাতেও সার্জারি হবে। মানে আমার সার্জারি প্ল্যানও কিন্তু চলতেছিল, কিন্তু এইখানে আবার সার্জারির আগেও ডক্টরদের একটা ক্রাইটেরিয়া থাকে, মেডিকেল বোর্ডের আন্ডারে গিয়ে তারপর করবে, অনেকগুলো ডক্টর নিয়ে এই নার্ভ ট্রান্সফারগুলো করবে। তারপর আমার মেডিকেল বোর্ডের সময়ও ডিসিশন হলো আমার হবে, সার্জারি হবে। তখন আমি যখন গেলাম তখন আমাকে ফেরাই দেওয়া হইলো। তো এরপরে বারবার আমি যাওয়ার পর তখন আমি ব্যতীত আরও যারা ছিল তাদেরকেও আপনার একইভাবে সময় দিয়ে ফেরত দেওয়া হয়েছে। তো এইভাবে 6টা-7টা ডেট দেওয়া, সেটা 4টা মাস ঘুরানো। 6টা-7টা ডেট কিন্তু 4টা মাসে দেওয়া। এভাবে ঈদের এইবার কুরবানির ঈদে আগে একেবারে আমাদের যারা বাদ পড়া মানুষগুলা, যাদের ফর্ম দেওয়া সুযোগ আর নাই, এবং কি মাঝখানে কিন্তু ফর্ম দেওয়া বন্ধ করে দিয়েছে, আর ফর্ম নিবে না, নেওয়া যাবে না। মানে গুরুতর এবং অতি গুরুতর হলেও নেওয়া যাবে না, কারণ ফান্ডের ক্রাইসিস চলে আসছে। তাহলে অ্যাটলিস্ট যাদের নেওয়া আছে তাদেরকে তো দিয়ে দিতে হবে, কারণ অন্যদেরকে দিয়েছেন, যাদের নেওয়া আছে তাদেরকে তো দিতে হচ্ছে। কারণ একটার বৈধতা আমি ফর্মটা দিতে পেরেছি এবং আপনারা সেটা গ্রহণ করেছেন পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে, তাহলে আমাকে দেওয়া হবে না এই মর্মে একটা কথাও বলে দিন যে দেওয়া কেন হচ্ছে না। বারবার ঘুরিয়ে 6টা-7টা ডেট পরে গতকালকে আমাদের একেবারে লাস্ট ডেট ছিল যে এই ডিসবার্সমেন্টটা আমাদেরকে করে দেওয়া হবে। সেটার আলোকে আমাদেরকে ডাকা, বৃষ্টির সময়ে আমরা ঘন্টা 3-4টা ঘন্টা আমরা ওখানে বসে থাকলাম। আমাদেরকে দেওয়া হবে, আমাদেরকে বলা হয়েছে যে লাস্ট আমরা কালকে গেলেই ওটা হয়ে যাচ্ছে, একদিন আসেন। সেটা গতকালকের আগের দিন, মানে গত পরশু বলে দিল গতকালকে যাওয়ার জন্য। তো আমরা তারপরে যদি শুনি যে আমাদেরকে দিচ্ছে না, তখন আমি দেখলাম যে আমরা ট্রিটমেন্ট পেলাম না, আমরা অসুস্থতার জায়গায় এখনও হাসপাতালের বেডে কাতরাতে হচ্ছে, আমার হাত পা শুকিয়ে যাচ্ছে। আমার হাত পার শুকিয়ে যাওয়া, আমার ফোরামে 4 সেন্টিমিটার, আর্মে 2 সেন্টিমিটার আমার হাতে শুকিয়ে গেছে। আর এটা যদি পর্যাপ্ত ট্রিটমেন্টের, সেটা ফিজিওথেরাপি না থাকলে এটা শুকিয়ে একেবারে বিকলাঙ্গ, সর্বশেষ প্রতিবন্ধী যেটাকে বলা যায়, পঙ্গুত্ববরণ, সর্বোচ্চ পঙ্গুত্ববরণ করতে হবে। তো আমি যখন দেখলাম যে টাকা আমাদেরকে দিলে, যখন আমার একটা সার্জারি হবে, আমি যদি উপার্জনক্ষম ব্যক্তি হই, সে একটা সার্জারি হলে সর্বনিম্ন তো 2 মাস, আমার 3টা সার্জারি হবে সর্বনিম্ন। কারণ আমার যে নার্ভ ড্যামেজ হয়ে গেছে সেখানে আমার
টোটাল 6 মাসের বেড রেস্টে গেলে আমার সেই সময় আমার ফ্যামিলি কতটুকু সাফারার হইতে পারে, কারণ আমি উপার্জনক্ষম ব্যক্তি। তো আমাকে কালকে যখন এই লাস্ট বলে দেওয়া হলো টাকা দেওয়াই হবে না, তখন আমি চিন্তা করলাম যে এই ফাউন্ডেশনে অনেক আগেই তালা দিচ্ছিল শহীদ পরিবার, যেটা শুনতেছিলেন গত 2 মাস আগে, তাহলে তারা ভালোই করতেছিল। সেখানে আমি প্রোটেস্ট করতেছিলাম যে না, এই ফাউন্ডেশন আমাদের, এই বাড়ি আমাদের, এটা আমাদের একটা বাড়ির মতো, এটা আমরা যতদিন আমাদের জন্য বেঁচে থাকবে এই ফাউন্ডেশনটা, আমাদের জন্য কোনো সুযোগ তৈরি হলে সেটার সুযোগের সুবিধাভোগী সবাই হবে, সকল সহযোদ্ধা শহীদ পরিবার। তখন যখন প্রোটেস্ট করে স্বতঃস্ফূর্ত কাজ করার সিওর সুযোগ হইল, সেই সিওই যখন আমার পা দিয়ে পুঁজ পড়তেছে, পা পচন ধরছে, সেই মানুষটাকেই কোনো ট্রিটমেন্টের সুবিধাভোগী জায়গা নিতে পারতেছে না ডক্টরদের বলে, কারণ ওই পুঁজ পড়া অবস্থায় কিন্তু আমাকে ডিসচার্জ দিচ্ছিল ডক্টর। তখন তাদেরকে জানানোর পরেও তারা ওইভাবে আগে আসতে পারেনি আমার ডক্টরকে বলে যে জিনিসটা সমস্যা হয়েছিল সমাধান করতেছে। তখন দেখলাম এই ফাউন্ডেশন তালা পড়ে যাক, বন্ধ হয়ে যাক। তখন চ্যানেল 71-এ প্রথম হচ্ছে একটা হেডলাইন হয়, আপনারা সেই হেডলাইনটা দেখতে পারবেন। সর্বপ্রথম কোনো জার্নালিস্ট আসার আগে যে হচ্ছে জুলাই যোদ্ধারা নিজের প্রাপ্য মানে ন্যায্যতা আদায়ের জন্য তারা জড়ো হয়েছে এবং তালা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমনই কিন্তু ওইখানে কিন্তু দস্তাদস্তি না, ওই দিন গতকালকে আর কি। তো সেই সময়ে কারোরই কিন্তু কোনো অ্যাগ্রেসিভ মনোভাব ছিল না। আর যে ফুটেজটা গিয়েছে, ছেলেরা হাসতে হাসতে তালা দিচ্ছিল, যে এতটুকু ওদের ভিতরে ছিল যে ফাউন্ডেশন থেকে এতবার আমাদেরকে আশ্বাস দেওয়া হলো, সেই ফাউন্ডেশনে বারবার আসলাম, কখনো তালা দেওয়ার মনস্থির মনোভাবনা আমাদের ভিতরে আসলো না, আজকে সেই ফাউন্ডেশন আমাদের বাড়িকে তালা দিতে হচ্ছে। তখন এটা কিন্তু তারা হাসি হাসি দিচ্ছিল, সেটাকে প্রতিবেদন হিসেবে দেওয়া হয়েছে। তো তখন আমি বলবো যে ওইখানে আমাদেরকে এতবার এটা বলার পরে যখন আমাদের দিচ্ছিল লাস্ট মোমেন্টে, ওইটা তালা দেওয়ার পরে একটা ছেলে আসে, যেমন পিৎজার যে বক্সগুলো থাকে বড় বক্সগুলো, ওইরকম একটা বক্স, 4টা বক্স নিয়ে আসে। তখন আমার কথা হচ্ছে যে আমরা 4টা ঘন্টা বসে রইলাম, তারপরে দীর্ঘক্ষণ আমাদেরকে দিবে বলে বসায় রাখা, মানে না খাওয়া মানুষগুলা 4টা ঘন্টা হইলে অনেক আগে আবার আপনার হচ্ছে আমরা বের হয়ে গেছি, তার রিজন বৃষ্টির দিন, বৃষ্টির মধ্যে বের হয়েছি। তো এই সময়ে ফুডপান্ডা রাইডার আসতেছে এমন ভাবনা থেকে বলছে যে ভাই আপনি কি ফুডপান্ডা রাইডার। সে কিন্তু প্রথমে স্বীকারও করছে, ধরতে গেলে এক প্রকারে স্বীকারই করছে। তারপরে হচ্ছে সে অ্যাগ্রেসিভ হয়ে বলে আরে না রে ভাই, এমন একটা কথা। দেন তারপরে হচ্ছে সে ঢুকতে চায় ভিতরে। আমি তখন বললাম যে ভাই এটা তো তালা দেওয়া, আপনি যেতে পারছেন না, আপনি যে জন্য আসে থাকেন আপনি তার সাথে কথা বলেন, বা আপনি যদি আমাদের জুলাই যোদ্ধা হন সেটাও আমাদেরকে বলতে পারেন। আমি তো আপনার ফুডপান্ডা রাইডার হিসেবেও ধরি নাই, আমি কোনো হিসেবেই ধরি না, আমি আপনাকে মানুষ হিসেবে ধরেছি। তবে কথা হচ্ছে যদি খাবার নিয়ে ফুডপান্ডা রাইডার আসে, তাহলে আমরা 4 ঘন্টা বসায় রেখে আমাদের টাকা দিল না, আমাদের ন্যায্যতা যেটা সেটা দিল না, আমরা ট্রিটমেন্টের জন্য আসলে আমার পুচ পরা পা নিয়ে আসা, সেটার সমাধানও তারা দেয় না। কিন্তু ভর্তির সময় সেই তারাই রিকমেন্ড দেয় যে একে ভর্তি নিতে হবে, তাহলে সেই রুগীকে পুচ পরা অবস্থায় ছুটি দিচ্ছে, তখন সেটাও কি তাদের ওই রিকমেন্ডের বাইরে গিয়ে পড়ে যে না সেও ডিসচার্জ, এটাকে মেনে নিল। তো তখন আমার কাছে মানে জিনিসটাকে বললাম যে ভাই আপনি যদি এখান থেকে যেটার জন্য আসেন সেটার জন্য আপনি তাদেরকে কল দিতে পারেন। তো ওই ছেলেটাকে বলা হওয়ার পরে সে চলে গেছে, এখান থেকে চলে গিয়ে সে কীভাবে ভিতরে গেলো আল্লাহ জানে। তো আমাদের জুলাই যোদ্ধারা জিজ্ঞেস করলো ভাই আপনি না এখানে ছিলেন, আপনি কীভাবে ভিতরে গেলেন, আমরা তালা দিছি। হাসি খুশিভাবেই ওরে জিজ্ঞেস করতেছিল, কারণ আমরা ওই যে যারা বাদ পড়ে যাওয়া 15-20 জন বড় জোর এই এতটুকুই। তো হাসতে হাসতে এটা বলার পরে ওইখান থেকে ছেলেটা বলতেছিল যে আপনি ভাই কীভাবে গেলেন, আপনি কে। তখন বলে যে মানে একটা বাজে ল্যাঙ্গুয়েজে, আমি তখন সামনে দাঁড়ানো, আমাকে বাজে ল্যাঙ্গুয়েজ, আমি তখন বলতেছিলাম যে কি বললি তুই, কারণ আমি দেখতেছিলাম যে টাকাও দিল না, ট্রিটমেন্টে পুচ পরা পানি পচা পানি আসায় আমি ট্রিটমেন্টের জন্য তাদের কাছে আর্তনাদ জানাইলাম, সেটাতেও কিছু করলো না। সেই মানুষগুলাই ভিতর থেকে গালি দিচ্ছে, কারণ ওই ভিতরে ঢুকে গেছে, এতটুকু এক্সেস তালা দেওয়ার পরে কীভাবে পেলো, অবশ্যই অন্যভাবে আসছে, তার মানে ভিতরের মানুষ, এটাই তো ভেবে নেওয়াটা। আর ওই মোমেন্টে আপনি বলেন হিট অফ দ্য মোমেন্টে আমাদেরকে গালি দিচ্ছে, কেমন লাগবে? আমরা ওইখানে ভাঙচুরি বা কেন চালাবো, বা ওইটাই বা কেন করবো, বা মারামারি বা কেন হবে, বা আদার্স কি হয়েছে, এই জিনিসগুলো আপনারা যেটা বলতেছেন, ওইখানে মারামারিও হয় নাই, কোনো এক্সিকিউটিভের গায়েও হাত দেওয়া হয় নাই, ওই ছেলের সাথেও কিছু হয়নি। বাট আমি ওইটার তালা খুলে ভিতরে যাওয়ার পরে আমি ওরা জিজ্ঞেস করি কেন গালি দিলে, এটা বলার জন্য, কিন্তু ভিতরে চলে যায়। বারবার বলা হচ্ছিল যে ওনাকে বের করে দিয়ে জিজ্ঞেস করেন কেন এই গালিগুলো দিচ্ছিল, আর ওই কে, ওরে কখনোই আমরা দেখিনি ফাউন্ডেশনে। আর ফাউন্ডেশনের হলেও আমাদের যেটা পরিবার, আমাদের যেটার ওয়ারিশদাতা আমরা, আমাদেরকে গালি দেয়, সে এত বড় রাজপর্দা কই থেকে পেলো, এটা একটা আমার জানার দরকার আছে না? আপনারা আমাদেরকে ট্রিটমেন্টের জায়গায় আপনারা কোনো জায়গা তৈরি করতে পারলেন না, আর্থিক সহায়তা দেওয়ার জন্য আপনাদের একটা ফান্ড তৈরি করে দিল, সেটা তো আপনি আমাদেরকে দিচ্ছেন না। সুস্থ মানুষকে, টিকটক করা মানুষকে টাকা দিয়েছেন, এমন হাজারো প্রমাণ আমাদের কাছে আছে। তারপরে তাহলে আমাদেরকে এত অবমূল্যায়ন কেন হলো এটার জন্য? যখন বারবার ওনাদেরকে বলা হচ্ছিল ওকে বের করেনি। দেন এই হিট অফ দ্য মুমেন্টে বলেন তো এই ট্রমাটাইজ সাইকোলজিক্যাল মানুষ
গুলা কি করতে পারে, কি হতে পারে, সেটা সিও কিন্তু তার জায়গা থেকে বলতেছিল যে আপনারা এই ঘটনার পুনরাবৃত্তি যদি আবারও আমি ঘটাইতাম যদি আপনাদের মতো হয়ে, তাহলে আমি আপনাদের সাথে বেশি করতাম। তাহলে সে জায়গাটা থেকে যে কথাগুলো বলে আমাদেরকে অ্যাপ্রিসিয়েটের মতো, কিন্তু এটা এক প্রকারের বলা যায় অ্যাপ্রিসিয়েটেড। তো সেই মানুষটাই যে প্রতিবেদন দিল সেই প্রতিবেদনও আসলো না। এখন আমি বলবো যে অস্বচ্ছ প্রতিবেদন দিয়ে আমাদের কুলুষিত করা, এটা যে মহল করতেছে তারা বলবো যে আসলে যদি আমাদের এই জুলাই সনদ বা আমাদের এই যে পচে যাওয়া পানি এখনও কাতরাতে হচ্ছে, সেই জায়গায় আমাদেরকে যদি আসলে আমাদের এই মৌলিক অধিকারগুলোকে হরণ করেন, চিকিৎসা সেবা, আর আমি এই সুস্থ স্বাভাবিক জীবনে গিয়ে আমি উপার্জন করে খাবো, সেই জায়গাটুকু নষ্ট করে দেওয়া, তাহলে বলবো যারা এটা এই মহলের উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি এটা করতে চায় কোনো মহল, সেটা সফল হতে পারবে না। কারণ তারই জন্য হচ্ছে আমরা যা অর্জন করেছিলাম সেটা সম্মান কেউ না করতে পারে, কিন্তু আত্মকেন্দ্রিক যে সম্মান সেটাকেও কুলুষিত করার জন্য যে এই অস্বচ্ছ প্রতিবেদন, কারণ ওইখানে সিও এবং আমরা বসে যে লাস্ট এই ঘটনার পরবর্তীতে যে প্রতিবেদন হলো, সেই প্রতিবেদনটা কেন প্রকাশিত হলো না, সবাই কেন শর্ট শর্ট রিলস আকারে শুধুমাত্র ভিউজের দান দেয়, এটা করলো, এটা কখনোই আমাদের জায়গা থেকে কখনোই এই জার্নালিস্ট দ্বারা কাম্য ছিল না। কারণ আমরা যেমন জুলাই যোদ্ধারা আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভ্যুত্থানে অংশগ্রহণ করা, জার্নালিস্টরাও কিন্তু তাদের জায়গা থেকে এই জায়গাগুলোকেই ধারণ করতো। কারণ তারা যদি ওই স্বচ্ছ প্রতিবেদনগুলো মানুষের কাছে না দিত, কখনোই এই অভ্যুত্থান সফল হতো না। কারণ মানুষ এই জায়গাগুলো দেখতো না যে নির্বিচারে কিভাবে এই নিরীহ মানুষগুলোর উপরে গুলি চালানো হচ্ছে। তো এই জন্য বলবো যে কালকের ঘটনাকে আমি বলবো যে আসলে আমাদের লক্ষ্য এবং যে সমাধানের লক্ষ্যে যে কাজ করা ছিল, সেটা কখনোই এই ভাঙচুরের জায়গাটা না, বা এই যে জায়গাটুকু মানুষকে দেখানো হচ্ছে এখন আর কি, এটাকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে মানুষগুলো করতেছে, তারা হচ্ছে যে আসলে অবশ্যই এই অভ্যুত্থানকে তাদের জায়গা থেকে ধারণ করে না এবং আমাদেরকে কুলুষিত করে, আমাদেরকে নষ্ট করে দিয়ে আমাদের জুলাই সনদকে আটকে দেওয়ার যে প্রায় তারা চালাচ্ছে, এটা তারা কখনোই সফল হবে না। কারণ আমরা সহযোদ্ধারা, জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে যে বিনির্মাণের আকাঙ্ক্ষা ছিল সেটাকে কখনোই কেউ কুলুষিত করতে পারবে না।